ওয়েলকাম টু দ্য শো টলিউড রিপোর্টার। 31শে অগস্ট এই দিনটা বোধহয় ভারতবর্ষের যে কোনো মুভি প্রেমিক কোনোদিন ভুলবেন না, কারণ ফিল্ম মেকার ঋতুপর্ণ ঘোষের জন্মদিন এবং ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য টলিউড রিপোর্টার কথা বলেছিল টলিউডের বেশ কিছু বিশিষ্ট মানুষের সাথে। তারা কি বললেন সেই সব দেখাবো, তার সাথে ও মধুর মেকিংও রয়েছে। আরও ডিটেলসে তুমি যদি জানতে চাও যে টলিউড রিপোর্টারে আজকে কি কি দেখানো হবে, দেখে নাও হেডলাইন্স। জন্মদিনে গোটা টলিউড ইন্ডাস্ট্রি শ্রদ্ধার্ঘ্য জানালেন পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। পাটায়াতে শুটিং হয়েছিল পরিচালক রাজাচন্দ্র রংবাজ ছবির ও মধু গানের। ব্যোমকেশ ক্লাবের নতুনতম সদস্য সুজয় ঘোষ জানালেন ব্যোমকেশ বক্সিকে নিয়ে তার ভাবনার কথা। টলিউড রিপোর্টার ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দেওয়ার জন্য পৌঁছে গেছিল সেই সব মানুষজনের কাছে যারা কোনো না কোনোভাবে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে অ্যাসোসিয়েটেড। মানে ধরো ওনারা তার সঙ্গে কাজ করেছিলেন অথবা কোনো না কোনোভাবে ওনার সঙ্গে যুক্ত ছিলেন। ওনারা কি বললেন ঋতুপর্ণ ঘোষের ব্যাপারে, সেটা আমার বলার থেকে বেটার তোমরা ওনাদের মুখ থেকেই শুনে নাও। একদম লাস্ট দিন, যেদিন আমি আমার শেষ দিন ঋতুদার সঙ্গে কাজ করার, সেটা স্টিল ছিল তোলা, মানে আমার শুটিং পার্ট শেষ হয়ে গেছিলো, স্টিল তোলার ছিল ফর পাবলিসিটি, পোস্টারিং অ্যান্ড এভরিথিং। তো আগের দিন ঋতুদার ইউনিট থেকে ফোন করে আমাকে একটা টাইম বলা হয়, উইচ ওয়াজ সেকেন্ড হাফ একটা কোনো সময়, ফার্স্ট হাফ কোনো একটা সময়। আর আমার আগের দিন থেকে ভাইরাল ফিভার শুরু হয়। তো আমি সেটা ঋতুদাকে জানাইনি এবং ফোন করে বলি যে টাইমটা পাওয়ার পর যে ঋতুদা ওটা একটু রিকোয়েস্ট আছে, তুমি সময়টা সেকেন্ড হাফে করতে পারো, ফার্স্ট হাফ না করে। তাই জন্য খুব রেগে গেছিলো ঋতুদা, বলল যে এটা তুমি জানতে, তোমার ডেট নেওয়া হয়েছিল, এখন তুমি এই কথাটা কি করে বলতে পারো। আমি কেন বলছিলাম সেটা যেহেতু বলেই দিলাম যে আমার ভাইরাল হয়েছিল, তখন ঋতুদাকে বলিনি, কারণ ঋতুদাকে বললে জ্বর হয়েছে, ঋতুদা মানে কি বলবো, সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করবে একটা জিনিস করা, হয়তো বলবে ঠিক আছে করতে হবে না, আমি ম্যানেজ করে দেবো, কিছু একটা বলবে। আমি সেই জন্য সেটা বলতে চাইনি। আর আমি জানতাম যে এটা হয়ে যাবে, এন্ড অফ দ্য ডে একটু প্রবলেম হবে, বাট হয়ে যাবে, কাজটা হয়ে যাবে। তো সেটাই মেন উদ্দেশ্য, কাজটা হয়ে যাওয়া। আমি জানতাম, আমার কোথাও একটা ভীষণ বিশ্বাস ছিল ঋতুদার উপর যে এটা করবে ঋতুদা। তো তার 15-20 মিনিট পরেই আবার ইউনিট থেকে ফোন করে বললো যে ওটা সেকেন্ড হাফে করা হয়েছে। আমি গেলাম পরের দিন, দেখা করলাম মেকআপে বসার আগে, প্রত্যেকবারই তাই করি, হাতে মাইক নিয়ে যেভাবে ঋতুদা কাজ করে। আমি বললাম যে এখন বকো না, কাজটা হয়ে যাক তারপরে বকো, মানে আমি জানি প্রচণ্ড বকা খাবো। আমার দিকে তাকিয়ে বললো যে না, তুমি বকারও ঊর্ধ্বে চলে গেছো, তোমাকে বকারও আর কোনো দরকার নেই। প্রচণ্ড খেপেছে। ঠিক আছে, মেকআপ হলো, শর্ট দিলাম, তার মাঝখানে আমার আবার জ্বরটা এসে গেছে, মানে সকালে ক্রোসিন খেয়েছিলাম, ওই একটা সময় পরে আবার জ্বরটা আসতে শুরু করেছে। হয়ে যাওয়ার পর আমি দাঁড়িয়ে আছি, আমার কিন্তু প্যাক আপ, মানে পুরো ছবিটার জন্য আমার প্যাক আপ, আমি দাঁড়িয়ে আছি মনিটরের সামনে। ঋতুদা তাকাচ্ছেও না, কথাও বলছে না, আমি দাঁড়িয়ে আছি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। তারপর অ্যাসিস্ট্যান্টরা, ঋতুদা, দেবুদা বললো কিরে ওকে একটু বলে দে, ওর তো হয়ে গেল আজকে লাস্ট দিন কাজ, আর এত রাগারাগি করিস না। তখন ঋতুদা আমার দিকে তাকিয়ে, আমি সামনেই ছিলাম, ওর হাতটা ধরলো, ধরে বলছি কি তোর গা তো পুড়ে যাচ্ছে। বললাম হ্যাঁ, একটু জ্বর হয়েছিল। বললো তুই কি সেই জন্যে সেকেন্ড হাফ করতে বললি? বললাম হ্যাঁ। বলে এটা তুই বলবি না আমাকে? বাঁদর তো ভালো মেয়ে ছিলে, বুম্বাকে বিয়ে করে একটা বাঁদর হয়েছে। এই কথাটা মানে দ্যাট ওয়াজ লাস্ট ডে। আর আমার মনে আছে এটা একটা থার্সডে ছিল। পরের থার্সডে দুঃসংবাদ। অভিনেতা হিসেবে ঋতুপর্ণ ঘোষ আস্তে আস্তে শরীরের ওপর অত্যাচারই শুরু করলো বলবো আমি। নানা রকমের সার্জারি, নানা রকমের ফেস এর নানা রকম কারেকশনস করা, এইসব করতে করতে আরও নানানভাবে নিজে ওষুধ এই সমস্ত জগতের মধ্যে ঢুকে গিয়ে শরীরটারই ক্ষতি করে ফেললো, যে কারণে আমরা
এরকম একজন পণ্ডিত ব্যক্তিকে, অনেক গুণী মানুষ হয়, খুব পণ্ডিত মানুষ কিন্তু খুব কম হয়। এবং আমরা খেপিয়ে বলতাম যে তোমার হাতির মতো স্মৃতিশক্তি, কিচ্ছু হলো না। সেই মানুষটা কিন্তু এরকম অকাল মৃত্যু হতো না। সত্যি কথা বলতে আমি এখনও মনে হয় না যে ঋতুদা নেই। সত্যি আমি 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 এটা খুব একটা মানে অদ্ভুতভাবে বলছি না বা জাস্ট ক্যামেরার জন্য বলছি না, বাট সত্যি কথা বলতে এখন একটু ভাবতে আশ্চর্য লাগে যে ঋতুদা নেই। আরেকটি প্রেমের গল্পের দৃশ্য ছিল যেখানে মেয়ে সাজে ঋতুপর্ণ ঘোষ 4 ঘন্টা লেগেছিল মেকআপ করতে এবং সম্পূর্ণ নারী হয়ে গেছিল। এবং ঋতুদা খালি বলতো যে আমাকে কি রেখার মতো দেখতে লাগছে, কিন্তু সেদিনকে হয়তো রেখার থেকে সুন্দরী লাগছিল বেশি। গয়নাগাটি সমস্ত পরে যাত্রা সিনটা যারা দেখেছিলেন, যেখানে চকল রানী মেয়ে সেজেছে, সেইখানে ঋতুপর্ণ ঘোষ 4 ঘন্টার মেকআপ করে যখন ওই মহিলা সেজে এলেন, সে সম্ভ্রমে আমরা অন্তত কি ঋতুদা বলে কথাও বলতে পারিনি, গায়ে হাতও রাখতে পারিনি। এতটাই বদলে যায় সে মানুষটা। এবং সত্যি ঋতুদাকে খুব সুন্দরী লেগেছিল সেই দিনটা দেখতে। অত সুন্দরী আমি ওকে দেখিইনি কখনো। এবং তারপরে আমার মনে হয় যে সেদিন প্যাকআপের পর হেয়ার ড্রেসার আমাদের রিনাদি এসে আমাকে বললো, দাদা ডাকছে একটু ঘরে, একটু আসবে। গিয়ে দেখি একটা জিন্স আর একটা কালো টি শার্ট পরে, আমার এখনও মনে আছে কি একটা লেখা ছিল বুকের মধ্যে টি শার্টটাতে, বসে ন্যাড়া মাথা একটা লোক, আর মাস্কারা টাস্কারাগুলো মুছে দিয়ে চোখে কালি পড়ে যাওয়ার মতো একটা হয়, বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এবং সে কান্নার কারণটা হলো এই 4 ঘন্টা ধরে তৈরি করা ঋতুপর্ণ ঘোষের এত আকাঙ্ক্ষিত যে এক নারী, যে মেয়েটা হয়তো সে হতে চেয়েছিল কখনো, সেই মেয়েটা কয়েক মিনিটের মধ্যে নষ্ট হয়ে গেল চুলটা খুলে ফেলাতে, গয়না খুলে ফেলাতে। এবং সেই মেয়েটা ওই সম্পূর্ণ সুন্দরী নারী ঋতুপর্ণর কাছে আর কোনোদিনও ফেরত আসেনি। আমার মনে হয় এত কিছু ওষুধ বিশুধ চিকিৎসা করে এখনও বোধহয় ঋতুপর্ণ ঘোষ ওই মহিলাকেই খুঁজে যাচ্ছে, নইলে এত বড় একটা ক্ষতি টলিউডের হতো না। ঋতুর সঙ্গে বসে আড্ডা মারার সময় মানে ঘন্টার পর ঘন্টা আলাদা আলাদা টপিকের উপর ডিসকাশন করে যেতাম আমি। আর হি ওয়াজ সাচ আ ocean of knowledge that it was so much fun, it was so enriching to just have a discussion with him about anything under the sun. আমার কিছু কিছু সিনেমা করার ইচ্ছে ছিল যেখানে ঋতুদা বলেছিল হ্যাঁ আমি লিখবো কিন্তু তোর সাথে, মানে সেই যেচে যে একটা ভালোবেসে একটা সাপোর্ট অফার করা খুব কম লোকই করে। এমন যে ঋতুদা আমাকে 1000 বছর ধরে চেনে, মানে জাস্ট চেনে, তা সত্ত্বেও অনেক ছবি ঋতুদা করেছে, সেগুলো নিয়ে বলার আমি খুব যোগ্য লোক নই। আমার যেটা সত্যি সত্যি খুব অবাক লাগছে যে আজকের এই প্রেস কনফারেন্স বা যে সত্যান্বেষীর প্রমোশন, সেখানে সত্যি ঋতুদা নেই। এটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। ঋতুদার সঙ্গে মিলে একটা কাগজ সম্পাদনা করতাম, সেখানে ঋতুদার লেখা থাকবে না, আজকের ছবির প্রিমিয়ারে ঋতুদা থাকবে না। সত্যান্বেষীর বোধহয় সব থেকে বড় শূন্যস্থান হচ্ছে সেটা। কি বলবো, 31 তারিখে ঋতুদার জন্মদিন, প্রত্যেক জন্মদিনে একবার শুভ জন্মদিন উইশ করতাম, আর তার রিপ্লাই আসতো অনেক আদর। তা আজকে এই জন্মদিনটায় এবং এই শূন্যতাটায় ঋতুদার জন্য এটুকুই বলি, অনেক আদর। আমার সঙ্গে প্রথম পরিচয় একটি ছেলেকে আমি দেখি বহু বছর আগে অপর্ণা সেনের বাড়িতে, রিনাদির বাড়িতে আমি যাই একটি কাজে। তখন আমি অনেক ছোট, একটি ঝাঁকড়া চুলওয়ালা একটি ছেলের সঙ্গে রিনাদি আলাপ করালো যে ছেলেটি খুব ভালো কাজ করবে এবং আগামী দিনে ছবি বানাবে, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। এই আমার ঋতুর সাথে প্রথম আলাপ। তারপরে আমার সঙ্গে আলাপের সঙ্গে সঙ্গে কাজ হলো 19 এপ্রিল। সেটাও খুব ড্রামাটিক একটা কাজ। আমার বিয়ের সময় ছবিটা শুটিং আরম্ভ হয়েছিল এবং আমাকে একদিন এসে বললো যে আমার বলার সাহস নেই, তাও একটা 3টে সিনের পার্ট আছে, তুমি কি করবে? আমি বললাম যে 3টে সিনের পার্ট, আর আমি তখন লাইক রোম্যান্টিক হিরো, চারিদিকে অন্যরকম ফাইট অ্যাকশন রোম্যান্টিক ছবি করে যাচ্ছিলাম, যে ঠিক আছে কিরম টাইপের পার্ট। তো শোনালো, ঠিক আছে লেটস ট্রাই অ্যান্ড ডু ইট। তো আমি খুব মজা করতে করতেই কাজটা করলাম, খুব একটা যে ভেবে চিনতে কাজটা করেছিলাম তা নয়। কিন্তু যেটা হলো দেখলাম যে কাজটা করে যখন ছবিটা বের হলো, অফকোর্স সেখানে রিনাদি এবং দেবশ্রী রায়ের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট রোল ছিল 19 এপ্রিল। যখন 19 এপ্রিল বেরোলো, লোকে হঠাৎ বলতে শুরু করলো যে এটা একটা অন্য প্রসেনজিৎ। এখান থেকে কোথাও যেন আমারও নেশা চেপে গেল এবং ঋতু তারপরে আমার টিচার বা আমার মাস্টার হিসেবে কাজ করে গেল এবং আমি পরবর্তীকালে আমার মনে হয় সব থেকে বেশি ছবি প্রায় আমি করেছি ওর সঙ্গে। আমার জীবনে সবচেয়ে ঋতুপর্ণ মুহূর্ত হচ্ছে সেই মুহূর্ত, আমি একজন মানুষ যিনি
রবীন্দ্রনাথের থেকে অনেক দূরে দূরে থাকতাম, রবীন্দ্রনাথের গানের থেকে। ঋতুপর্ণ একজন যে আমাকে রবীন্দ্রনাথের পৃথিবীতে এইটা বোঝাতে শেখাতে পারল যে আতিপাতি করে বিশ্ব ব্রহ্মাণ্ড না খুঁজে একটা জায়গায় পূর্ণ আধার আছে যেখানে সারা পৃথিবী বিশ্ব এসে মেলে। তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্রনাথের শিল্প, রবীন্দ্রনাথের পেইন্টিংস, রবীন্দ্রনাথের গান। সুতরাং এই ঋতুপর্ণ মুহূর্তটি আমার জীবনে সারা জীবন সঙ্গে থাকবে এবং আমার কাজের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মেও পৌঁছবে। এটা আমার সব জীবনের শ্রেষ্ঠ ঋতুপর্ণ মুহূর্ত। আমি ওয়েট করছিলাম একটা অপরচুনিটির জন্য যে কবে ঋতুপর্ণ ঘোষ যে ডিরেক্টরের সঙ্গে কাজ করতে পারবো, যেটা ফাইনালি এই সত্যান্বেষীতে গিয়ে ফুলফিল হলো। আনফর্চুনেটলি এটাই আমার লাস্ট এক্সপিরিয়েন্স থেকে যাবে, কারণ আজ ঋতু আমাদের মধ্যে নেই। ঋতুর প্রত্যেকটা কাজই আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি এখনও বলছি যে আমার মনে হয় এই প্রথম আমি ঋতু চলে যাওয়ার পর একটা কোনো জায়গায় ঋতুকে নিয়ে কথা বলছি। আমি ঋতুকে নিয়ে কথা বলতেই পারি না, কারণ আমি অধিকাংশ জায়গায় কথা বলতে গিয়ে খুব ইমোশনাল হয়ে পড়েছি। শুনছিলাম যে চোখের বালি রেডি করছেন উনি, বেশ কিছু অভিনেতার সাথে কথা বলছেন বিহারি চরিত্রতে অভিনয় করার জন্য। অভিষেক বচ্চন, সাইফ আলি খান, অনেকের অডিশনও নেওয়া হয়েছে। তো আমাকে বলতে হবে কেমন লাগবে, আমি বললাম যে হ্যাঁ খুবই ভালো লাগবে, একে ভালো লাগবে, ওকে ভালো লাগবে, আমার কাছে সবাই ভালো। এখন তুমি একজন নিয়ে নাও, ভালো একজন অভিনেতাকে নিয়ে নাও, কারণ তোমার তো এটা। তবে হ্যাঁ, কঠিন কাজ, যেটা তুমি নিজেই বলেছো, চোখের বালি, ইটস আ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। রাখিদি, মানে আমাদের বম্বের রাখি গুলজার, রাখিদি বললেন যে এই তো শুভমরতে যে ছেলেটা করছে পুলিশ অফিসারের রোলটা, ওকে কেউ নিতে পারিস? বলছে ও পারবে? বলছে হ্যাঁ, এই চরিত্রে যদি অভিনয় করতে পারো ওটা কেন পারবে না, তুই তো আছিস, দেখিয়ে দিবি। যতক্ষণ না আমি অ্যানাউন্স করবো তুই কাউকে বলবি না। এদিকে পেটটা গুড়গুড় করছে বলার জন্য লোককে, আমি চোখের বাড়িতে করছি বিহারির রোল। তো যাক গিয়ে তারপর উনি অ্যানাউন্স করলেন। কিন্তু অ্যানাউন্স করার পর যেটা হলো, প্রচুর সোকল্ড শুভাকাঙ্ক্ষী ঋতুদাকে বাড়িতে গিয়ে বলে এলো যে গায়ে টোটাকে নিয়েছিস, ও পারবে না, তো বাংলা কমার্শিয়াল ছবি করে যে ধিক ঢাক মারপিট করে, ডান্স করে, ওসব বডি ফডি বানায়, জিমে যায়। জিমে গেলে কি অভিনেতা হতে পারে নাকি? জিমে গেলে তো লোকে কুস্তিগির হয়। কষ্ট লাগলো, বললাম ঠিক আছে দেখি। ক্যাপ্টেন যখন আমার উপর ভরসা রেখেছে তখন আবার কি। একদিন ঋতুদা আমাকে ডাকলেন, আমি বললাম বস, বলে একটা কথা বলবো, কিছু মনে করবি না। আমি ধরে নিয়েছি, আমাকে বললো যে তুই রোলটা করিস না, সবাই মানা করছে। আমি তখন হ্যাঁ করে দিয়েছি। এখন হয়তো আমি ভাবছি যে বলবে, যে আমি মানসিকভাবে ধরে নিতে পারি, ঠিক আছে। অনেকে আমাকে এসে বলছে তোকে নিতে না। বললাম হ্যাঁ আমি শুনেছি, আমি তোকে নিচ্ছি, এবং একটা তোকে অনুরোধ, এমন ভালো পারফর্ম কর যেন লোকের মুখ বন্ধ হয়ে যায়। ও চলে যাওয়াতে আমার মনে হয় বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, শুধু বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি না, দ্য এন্টায়ার ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড সিনেমা অন দ্য হোল হ্যাজ লস্ট এ গ্রেট ফিল্ম মেকার। আমার জীবনে ঋতুদার অবদান সত্যি অনেকটাই। আর একটা কথাই বলতে চাই যে ঋতুদা আমার ক্যারিয়ারে না আসলে হয়তো ক্যারিয়ারটা অন্য দিকে যেত, অন্যভাবে যেত। ও যেখানেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, এবং আমাদের সবার তরফ থেকে প্রচুর আদর আমরা দিই ওকে। আজ ঋতুকে খুব মিস করছি, সবাই আপনারা করছেন, আমি খুব মিস করছি। मनोरथ साजू अभी सारे पहलू सुनील बेस काजर नया ने सराज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभी सारे जाऊं बोलो हम ए तक सुख कहाँ पाऊं। ব্যাংককে শুটিং হলো পরিচালক রাজা চন্দর রংবাজ ছবির ও মধু গানের। এই রিসেন্ট ডেজে যদি তোমার বিয়ে হয় তাহলে এই গানটা তোমার জন্য একদম পাক্কা, ও মধু। হানিমুনে এই গানটা না বাজালে বোধহয় হানিমুন কমপ্লিটই হবে না, কারণ হানিমুন মানে মধুচন্দ্রিমা,
আবার এই গানটার মধ্যে মধু রয়েছে। গানটা তো সুপার ডুপার হিট, কিন্তু গানটা বানানোর পিছনে প্রচুর খাটনি আছে বস। সেই খাটনির কথাই বলবেন ডিরেক্টর রাজা চন্দ, এবং তার সাথে তোমাদের দেখাবো ও মধুর মেকিং। Listen to me, you are my love, জানো তুমি। ওমধু গানটা লিখেছিলাম কলকাতায় রানেদার অফিসে বসে, অর্থাৎ নিষ্পাল সিং আমাদের প্রডিউসারের সুরিন্দর ফিল্মসের অফিসে বসে লেখা শুরু করেছিলাম। গানটা শেষ করেছিলাম ব্যাংককে একটা ব্রিজের ওপরে বসে। তখন ফাইট সিকোয়েন্সে দেব ফাইট করছিল, তো ফাইট চলাকালীন কিছুটা সুযোগ যখন পাই, কিছুটা সময় যখন পাই দেবের প্র্যাকটিসের সময়, সে সময় ওমধু গানটা শেষ করেছিলাম। কারণ পরের দিন বম্বেতে জিৎ গাঙ্গুলি রেকর্ডিং করার কথা ছিল। রানেদা একদম প্রায় রানেদার মাথায় বন্দুক ধরেছিল যে এক্ষুনি রাজা গানটা শেষ করতে হবে। ওমধু লিখে খুব আনন্দ পেয়েছিলাম এই কারণে, টিউনটা ছিল কমপ্লিটলি একটা মেক্সিকান ল্যাটিন আমেরিকান একটা ডান্সের টিউন, যেটা মনে মনে একটা নাচ সবার হৃদয়ে আসতে পারে। One, two, three, four. 1, 2, 3, 4 and 5, 6, 7, 8. Exit. डंग ओ मधु And डंग ओ क्या बात है बॉस यही चाहिए নিয়ে পিকচারাইজ করা হয়েছে, মানে কোয়েলের লিপে থাকবে। ওই পার্ট দুটো আমার খুব প্রিয়। আর যেহেতু এই ছবিতে কোয়েলের নাম মধুরিমা, সেই জন্য মধু কথাটা রাখা হয়েছে। বাকিটা আপনারা বিচার করুন কেমন লেগেছে। ঋতুপর্ণ ঘোষকে যখন আজকে আমরা ট্রিবিউট দিলাম, তখন একটা জিনিসই মাথায় ঘুরছিল, ওনার শেষ ছবির ব্যাপারে যদি তোমাদেরকে কিচ্ছু না বলি তাহলে কিন্তু ব্যাপারটা খুব অনৈতিক হবে। ওনার শেষ ছবি সত্যান্বেষীর ব্যোমকেশ বক্সী মানে সুজয় ঘোষকে পেয়ে গেছিলাম আমরা টলিউড রিপোর্টারের ক্যামেরার সামনে। সুজয়দা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, শীর্ষেন্দু মুখার্জি থেকে উইলিয়াম শেক্সপিয়ার অথবা রবীন্দ্রনাথ প্রত্যেকেই কিন্তু ঘুরে ফিরে এসছেন ঋতুপর্ণ ঘোষের ছবিতে। হঠাৎ করে জীবনে প্রথমবার তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ চরিত্রটি নিয়ে ছবি করতে গেলেন। হঠাৎ করে এই সুইচ ওভার, তোমার মতামত কি? আমি ঠিক জানি না শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রথম এসছেন ঋতুদার কাছে, কিন্তু রহস্য রোমাঞ্চটা ঋতুদার কাছে আসেনি। আমার জীবনের একটা অসাধারণ সিনেমা, চিত্রনাট্য এবং গল্প হিসেবে, এবং একটা রহস্য রোমাঞ্চকর সিনেমা ছিল শুভ মুহূর্ত। সেই থেকেই আমি ঋতুদাকে দেখি যে ঋতুদা কী দুর্দান্তভাবে একটা গোয়েন্দা গল্প বলতে পারে। রাঙা পিসিকে নিয়ে বলেছিল, আই থিঙ্ক ওটা মিস মার্পেলের গল্পের আধারে তৈরি হয়েছিল। তবে শরদিন্দুবাবু এসছেন খুবই ভালো। আশা ছিল ঋতুদা ব্যোমকেশকে নিয়ে আরেকটু এগোবে, সেটা হয়তো হলো না। তবে মানে ঋতুদার দক্ষতা গোয়েন্দা গল্প বলার অনেকদিন আগে আমরা পেয়েছি, কিন্তু ঋতুদা যেভাবেই যে কোনো গল্প বলতেন বেশ একটা রহস্য রোমাঞ্চকরভাবে বলতে। এবার যদি দোসরও দেখো, দোসরে যেভাবে গল্পগুলো ফুটে ওঠে, যেভাবে এক একটা করে ইনসিডেন্টস এগিয়ে আসে, সেটা মানে যে কোনো একটা গোয়েন্দা গল্প থেকে কিন্তু কোনো কম নয়। উত্তম কুমার থেকে শুরু করে রজত কাপুর, আবির, আরও অনেকেই কিন্তু ব্যোমকেশের এই চরিত্রটি করেছেন আগে, তোমার আগে। এবং এদের সঙ্গে যখন তোমাকে তুলনা করা হবে, যেটা অবভিয়াসলি এসেই যায় এই ব্যোমকেশ চরিত্রকে নিয়ে, কোনোভাবে তুমি কি আনকমফোর্টেবল ফিল করছো? আমি ঠিক নিজেকে দেখছি না। আমি যেটা উত্তমবাবু করে গেছেন, যেটা সতীন্দ্র ভট্টাচার্য বা আবির বা রাজিত কাপুর যারাই করে গেছেন, আমি ঠিক তাদের সাথে নিজেকে তুলনা করিনি বা করি না বা করবো না, কারণ এটা একটা খুব ফিউটাইল ব্যাপার। মানে আমি আমার নিজের মতন করেছি, আমাকে ঋতুদা করতে বলেছেন, আমি করেছি। আশা করছি ভালো হয়েছে, আমি ঠিক জানি না, মানে সিনেমাটা দেখলে বোঝা যাবে। তবে ওরা যা করে গেছে, ওরা মানে আবির, উত্তমবাবু নিজের দিক দিয়ে প্রচণ্ড ভালো করেছে। সুতরাং আমি ঠিক ওই দিকে যেতেও চাই না যে আমি ওদের সাথে কম্পিট করার জন্য ব্যোমকেশ করি না। আমি ব্যোমকেশ করেছি ঋতুদার জন্য। আই নো কম্প্যারিজনটা ইনএভিটেবল, কিন্তু আমি ঠিক সেই জন্য ব্যোমকেশ করিনি। এবার তোমার জন্য শেষ প্রশ্ন,
টলিউড রিপোর্টারের দর্শকদের জন্য সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির কোনো মেসেজ আছে কি? দর্শকদের কাছে আমার এই একটাই অনুরোধ, আসবেন, দেখবেন। আমরা অনেক চেষ্টা করেছি ঋতুদার কাছে পৌঁছাবার জন্য সিনেমাটাকে নিয়ে। আশা করছি আপনাদের ভাল লাগবে। অনেকের হার্ডওয়ার্ক, অনেকের আশা, অনেকের ঘাম পরিশ্রম নিয়ে সিনেমাটা আমরা তৈরি করেছি। সিনেমাটা দেখবেন, কিন্তু এখানে নয়, কারণ এখানে সিনেমাটা চলবে না। সিনেমাটা হলে গিয়ে দেখবেন এবং সিনেমাটা দেখার পর এখানে আসবেন। এখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। এই জায়গাটার নাম হচ্ছে ঝাল ফরেজি, 42 সার্কাস অ্যাভিনিউ। খুব ভালো মেনু, যেটা আমরা এখন খাবো। আপনারাও আসবেন, খাবেন, খুব তৃপ্তি পাবেন। ফ্যাশন গিফট পার্টনার ফ্যাশন অ্যাট বিগ বাজার। গেট দ্য বেস্ট ফ্যাশন ডিলস অনলি অন ফ্যাশন ফ্রাইডে। 2000 টাকার আনকন্ডিশনাল গিফট ভাউচার জেতার সময় হয়ে গেছে, এবং কে জিতে নিয়েছে এই গিফট ভাউচার দেখে নাও। আমার ওপরের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে শপা স্টপ। মানে আমার ওপরে আমি যাই পড়ি না কেন সব কিছু কিন্তু শপা স্টপের। ও হাতের ঘড়ি আর এগুলো নয় কিন্তু। ওকে, আর আজকের মতন টলিউড রিপোর্টার এখানেই শেষ। যাওয়ার আগে আমাদের রেডিও পার্টনার ফিভো 104, যেখানে বিকেল 3টে থেকে 5টা আর যে সৌরভকে শুনতে ভুলো না টাটকা টলিউডে। ভালো থাকবে, ভালো খাবে, ভালো রাখবে এবং আমাকে মনে রাখবে। চললাম।